সেটি হচ্ছে ফয়সাল প্রফেসর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল স্টার। তিনি আসলেই কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেন সেটি দেখার জন্য সারা দেশের মানুষ উন্মুখ হয়েছিলেন এবং মানুষ ভেবেছিল যে, বা জুলাই আগস্টে যারা গণ অভ্যুত্থান করেছে, যারা সাধারণ, আমি কোট করছি, যারা একান্ত সাধারণ মানুষ, যারা বাংলাদেশের যেই বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পরিবর্তন ঘটাতে চান, তারা ভেবেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা নেবেন দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে অনেক সমস্যা, প্রধানতম সমস্যা আমার কাছে যেটি মনে হয় রাজনৈতিক হানাহানি, রেষারেষি, এবং যেটি ৭৫-এর ১৫ আগস্ট থেকে শুরু হয়েছে। পরবর্তীতে প্রায় প্রতিটি রাষ্ট্রপ্রধান তাদের লজ্জাজনক বিদায় হয়েছে, কারো মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে প্রাণ হারিয়েছেন, জিয়াউর রহমান চট্টগ্রামে তিনি নিহত হয়েছেন, এরশাদকে এমন ভাবে ক্ষমতা থেকে নামানো হয়েছে পরবর্তীতে তিনি আর ক্ষমতার ধারে কাছে যেতে পারেননি। তার শেষ ইচ্ছা ছিল তিনি রাষ্ট্রপতি হবেন, সেই সুযোগও তিনি পাননি। বেগম খালেদা জিয়া, তারও অনেকটা করুণ পরিণতি হয়েছে। ২০০৫-৬ কারাবরণ করতে হয়েছে, তখনও শেখ হাসিনার সরকারের সময় কারাবরণ করতে হয়েছে, যদিও এই মুহূর্তে তিনি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন এবং তার একটি আলাদা ভাবমূর্তি গড়ে উঠেছে, আপসহীন ভাবমূর্তি, যেটি আগেও ছিল এখনো সেটি গড়ে উঠেছে এবং তিনি অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা গত ১.৫ দশক ধরে যার শাসনের, যার অঙ্গুলি হালনে চলেছে পুরো বাংলাদেশ, তিনি যা চেয়েছেন তাই হয়েছে। কিন্তু তাকেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শত শত ছাত্র হত্যার দায় মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে জীবন বাঁচাতে হয়েছে। তো এই যখন পরিস্থিতি বারংবার প্রতি দশকে একবার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটে, সেটি ৭৫-এ হয়েছে, ৮১-তে হয়েছে, ৯০-এ হয়েছে, ২০০৫-৬ হয়েছে, ৭-এ হয়েছে, এখন ২০২৪-এ হয়েছে। মানুষ ভেবেছে যে আমরা আসলে পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা এরকম হতে হবে আমরা যেন আর কোনো রাজনৈতিক হানাহানি দেখি না, আমরা যেন কোনো ধরনের প্রতিহিংসা না দেখি, সুষ্ঠু সুন্দর একটি দেশ দেখি যেখানে আসলে কোনো ধরনের প্রতিহিংসা থাকবে না, কোনো ধরনের রেষারেষি থাকবে না। এবং এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া মানুষের, সাধারণ মানুষের, শান্তিকামী প্রিয় মানুষের অন্য কোনো চয়েস ছিল না। কারণ শান্তিতে একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশী আমাদের গর্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি যখন প্যারিস থেকে বাংলাদেশে এলেন, তিনি বিমানবন্দরে তিনি সাংবাদিকদেরকে বলেছেন তিনি একটি নতুন বাংলাদেশ গড়তে চান, রাষ্ট্র সংস্কার করতে চান বিদ্যমান নানান সমস্যা, এবং একই সাথে তিনি সবাইকে বলেছেন আমরা ভিন্ন মতের হতে পারি কিন্তু আমরা সবাই এক হয়ে চলবো। মানুষ আশায় উদ্বেলিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আসলেই অনেক বড় একটি সুযোগ ছিল এবং তিনি নিজেও এটি বলেছেন যে এটাই আমাদের শেষ সুযোগ, এই সুযোগ যদি আমাদের নষ্ট হয়ে যায় আমাদের এমন সুযোগ আর আসবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেও বারংবার বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যত সুন্দরভাবে কথা বলেন, যত মোলায়েম ভাবে বলেন, আন্তরিকতার সাথে বলেন, বাস্তব চিত্র আমরা ঠিক যেন মিল পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছি যেমন ২০০১-এ যখন আওয়ামী লীগের পতনের পরে বিএনপি ক্ষমতায় এলো, তখনও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন শুরু হয়েছিল, বিরোধী মতকে দমন করেছিল বিএনপি। এরপরে যখন আবার ২০০৮-এ শেখ হাসিনা নির্বাচনে জয়লাভ করলো, ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকারও বিএনপির উপরে অনেক নির্যাতন করেছেন, তাদের প্রধানকে জেলে কারাবন্দী করেছেন এবং জামাতের অনেকেই অনেক ধরনের কোণঠাসা অবস্থায় ছিল। এবং এই যে পারস্পরিক দোষারোপ, পারস্পরিক হানাহানি, এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করবেন না এমন বিশ্বাস সাধারণ মানুষ করেছিলেন। এবং এটার পেছনে কারণ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি একজন নিরপেক্ষ মানুষ, তিনি তার পেছনে আওয়ামী লীগ যেমন নেই তার পেছনে বিএনপিও তেমন নেই। বিএনপি আওয়ামী লীগের পোস্টারবিহীন একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং তিনি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির গুণগত পরিবর্তনে অনেক বড় ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা যখন উল্টো চিত্র দেখতে পাই তখন খুব হতাশ হই। কেমন উল্টো চিত্র আপনারা নিশ্চয়ই এটি বুঝতে পারছেন। আমরা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন তার কিছুদিন পরে মাজার ভাঙা শুরু হলো।
যে যে ধর্ম পালন করেন, যে যেভাবে সুখ পান, যে যেভাবে নিজের স্রষ্টাকে স্মরণ করেন, আমি কেন সেখানে গিয়ে নাক গলাতে যাব? আমি এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দোষারোপ করছি না, বা তিনি করেছেন আমি তা বলছি না। আমি বলছি যে এই যে একদল মানুষ গিয়ে মাজারগুলো ভাঙলো, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কড়া পদক্ষেপ কি নেওয়া হয়েছিল? তারপর আমাদের স্পোর্টসে মেয়েরা, নারীরা ফুটবলে দুর্দান্ত তারা খেলেন এবং তারা অনেকগুলো কাপ নিয়ে এসেছেন এবং তাদেরকে ছাদ খোলা সম্ভাষণ জানানো হয়েছে, অনেক কিছু। এবং একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব খুব আন্তরিকতার সাথে এই নারী ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন, মানুষ অনেক খুশি হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ইউনূস সাহেবের সময়ে এসেই নারীরা ফুটবল খেলতে পারছে না, বাধা দেয়া হচ্ছে। তারপর আমরা দেখতে পেলাম আরো এরকম নানান কিছু ঘটছে 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 এবং মব জাস্টিস, যেটি আমি মব ভায়োলেন্স বলি, মব কিলিং বলি, এমন ঘটনা ঘটেছে। এবং 6 মাস পরে এসে সরকার এখন অনেকটা মব জাস্টিস বা মব এই ব্যাপারের বিরুদ্ধে একটুখানি মুখ খুলতে শুরু করেছে। কিন্তু এগুলো ঘটেছে আগস্টের পর থেকে, আগস্টের 4 থেকে আগস্টের 8, যখন আগস্টের 5 থেকে আগস্টের 8 যখন দেশে সরকার ছিল না তখন এগুলো ঘটতে পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যখন সরকারের নেতৃত্বে আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি থাকার পরেও যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন হতাশ হতে হয়। মানুষ হতাশ হন। কেন হতাশ হন বলেন তো? তারা কড়া পদক্ষেপ চান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। প্রতিহিংসা পুরোপুরিভাবে প্রকাশ পেল যখন 32 নাম্বারটা একেবারে ভেঙে চুরে গুঁড়িয়ে দেয়া হলো, উৎসব করে ভাঙা হলো। শুধু 32 নম্বর নয়, আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বাড়ি ভাঙা হলো, লুটপাট করা হলো, বুলডোজার দিয়ে লুটপাট করা হলো। এবং মধ্যরাতে আমরা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি পাই, সেখানে বলা হচ্ছে যে এটি অনভিপ্রেত এবং এটি অনাকাঙ্ক্ষিত। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত কাজটার বিরুদ্ধে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা আমরা কেউ আসলে দেখতে পাইনি, বা সরকার আসলে রক্ষা করতে চেয়েছিল কেন সেটাও আমরা দেখতে পাইনি। উল্টো আমরা দেখেছি অনেকেই উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছেন উৎসব হোক, অনেকেই বলছেন তীর্থস্থান ধ্বংস করে দেয়া হবে, সমন্বয়করা বলছেন, এবং এগুলো ঘোষণা দিয়েই করা হচ্ছে। এবং এই যে ভাঙা হলো ঘোষণা দিয়ে, বুলডোজার দিয়ে, এমন সংস্কৃতি এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। খালেদা জিয়াকে শেখ হাসিনার সরকার বালু ট্রাক দিয়ে আটকে দিয়েছিল, প্রচুর সমালোচিত হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু এখন যেটা ঘটলো, এটা যুক্তি হিসেবে যারা ভাঙছেন তারা বলছেন যে শেখ হাসিনা কম অন্যায় করছে, কম দমন পীড়ন করেছে, আপনারা তখন কোথায় ছিলেন? শেখ হাসিনা খারাপ কাজ করেছেন, সেটার ফল নিয়ে প্রায়শ্চিত্ত করতে তিনি দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন, জীবন বাঁচিয়েছেন। আপনারাও যদি সেটার প্রতিশোধ নেন এরকম ভাবে, তাহলে নতুন বাংলাদেশে যে স্বপ্নটা দেখাচ্ছেন, দেখছি আমরা, সেটা কেমন বাংলাদেশ? ঘুরিয়ে দেয়া, ভেঙে দেয়া, ভাঙচুর করা। যদিও এখন প্রধান উপদেষ্টা বলছেন যে কোন ধরনের অবিচার যেন না হয়, খুব ভালো কথা। এই কথাগুলো তিনি কেন আরো ক্ষমতা গ্রহণ করে কেন তিনি জোর গলায় বলেননি? উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলছেন যে মবের বিরুদ্ধে, তিনি বলছেন যারা মবের পক্ষে থাকবে তারা বিপ্লবের বিপক্ষে। কিন্তু আমরা দেখছি যারা বিপ্লবের পক্ষে স্লোগান দেন প্রতিনিয়ত, এখনো বড় বড় স্লোগান দেন, তারা মব মারানি অনেক ধরনের তারা ভাষা ব্যবহার করে থাকেন। এমন করে একটি প্রতিহিংসা বাড়িয়ে দেশটা কি আসলে একত্রিত করা যাবে, ঐক্যবদ্ধ করা যাবে আদৌ? যদি ঐক্যবদ্ধ করা না যায়, তাহলে যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করে তাদেরকে পেছনে রেখে আপনি কি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? সবশেষ বইমেলা, বইমেলায় একজন সরকারি কর্মচারী, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি নিজের ডাস্টবিনের ব্যবহার করলেন, শেখ হাসিনার ছবি সংযুক্ত সোশ্যাল প্ল্যাটফর্মে দিলেন। প্রচুর আলোচনা সমালোচনা ঝড় শুরু হলো বইমেলা নিয়ে, এবং সেই বইমেলায় গতকালকে একটি স্টলে আবার হামলার ঘটনা ঘটেছে। এই যদি চলে বাংলাদেশ এরকম ভাবে, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? জানেন এই প্রশ্নগুলোর উত্তর পাবো কিনা? অনেকেই আমাকে যখন কমেন্ট করেন যে ভাইয়া আপনি যে প্রশ্নগুলো তোলেন, আপনার উপরে হামলা হতে পারে, হুমকি আসতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, অনেক কিছু। আমি আসলে কোনো দলের নই, আমি সবসময় সব দলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। হ্যাঁ, আমি হয়তোবা ইউটিউবে ভিডিও বানাইনি, কিন্তু আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আমি প্রচুর সমালোচনা করেছি সবকিছু, এবং আমি অন্যায় সমালোচনা করি, আমি কারোর পক্ষে কথা বলি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিপক্ষে, আমি ওনার বিপক্ষে বলছি না, উনি আমাদের গর্ব। আমি ওনার কাছে আমার এক্সপেকটেশন বেশি, যে উনি যেহেতু
কোন রাজনৈতিক প্রেক্ষাপট পেছনে ফেলে আসেননি, উনি রাজনৈতিক প্রতিহিংসা হানাহানি বন্ধ করতে সচেষ্ট হবেন। সেই চিত্র যখন আমরা দেখি না, হতাশ লাগে, মনে হয় যে বিপ্লবটা আসলেই ভালো হচ্ছে না, বিপ্লব পরবর্তী বাংলাদেশ। এই জন্য